এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। হ্যালো। Yes, Bhai, we can start now. আচ্ছা, থ্যাংক ইউ। এই জার্নি টু দ্য স্টক মার্কেটে আপনাদেরকে স্বাগতম। ঈদের আগে আপনারা কষ্ট করে আমাদের মাস্টার ক্লাসে জয়েন করেছেন, এই জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আকরামুল আলম, হেড অফ রিসার্চ, রয়্যাল ক্যাপিটাল লিমিটেডে কাজ করছি আজকে প্রায় 12 ইয়ার্স ধরে। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন বিবিএ এন্ড এমবিএ ইন ফাইন্যান্স এবং সিমা ফাইনালিস্ট। তো পার্ট কোয়ালিফিকেশন আমার আছে। আমি ফাইনাল লেভেলের সবগুলো পেপার কমপ্লিট করেছি, এখন জাস্ট আমার সার্টিফিকেট পেতে যতটুকু লেজিটিমেটেড টাইম লাগে সেই টাইমটার জন্য ওয়েট করছি আর কি। আর এছাড়া হচ্ছে আমি বিআইসিএম এ পড়াই এবং আমার সম্পর্কে আমি একটু পরে বলবো। তার আগে আমি যেটা জরুরি বিষয় বলতে যাচ্ছি যে আমাদের এই মাস্টার ক্লাসটা শুরু করার আগে এই কোর্সটা সম্পর্কে আপনাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে স্টক মার্কেট হচ্ছে একটা জার্নি। একটা জার্নি আমরা শুরু করি কোথাও যা শেষ করার জন্য। আমাদের একটা ডেস্টিনি থাকে, ডেস্টিনেশন থাকে। সে ফর এক্সাম্পল, আপনি যদি কুমিল্লা থেকে ঢাকার বাসে চড়ে রওনা দেন, আপনার মেইন অবজেক্টিভ হচ্ছে ঢাকায় সময় মতো পৌঁছানো। স্টক মার্কেটও জার্নিটা কি, অ্যাকচুয়ালি আপনার ডেস্টিনিটা কি? ডেস্টিনিটা হচ্ছে আপনার ক্যাপিটাল এনহ্যান্সমেন্ট করা। ক্যাপিটাল মার্কেট ডিলস উইথ লং টার্ম ফান্ডস। আপনার যদি ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হয় একটা লম্বা সময় পরে বা একটা ইন্টারমিডিয়েট টাইম ফ্রেমের মধ্যে, তাহলে আপনি বুঝতে পারবেন আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছেন। তো এটা রাতারাতি সম্ভব না। পৃথিবীতে সবচেয়ে কঠিন জিনিসের মধ্যে একটা হচ্ছে টাকা ইনকাম করা। তো এখানে মার্কেটে আসলেন, রিউমার বেস ট্রেডিং করলেন, আর টাকা, সবার টাকা আপনার পকেটে করে নিয়ে গেলেন। থিংস আর নট অ্যাজ ইজি অ্যাজ ইউ উই লেমেন পিপল আর থিঙ্কিং। স্টক মার্কেটে যেমন লং টার্ম ইনভেস্টমেন্টটা হচ্ছে আইডিয়াল, এটাকে ভ্যালু ইনভেস্টিং বলা হয়, যে আন্ডার ভ্যালুড সিকিউরিটিজ গুলোতে যদি আপনি পজিশন নিয়ে থাকেন, তাহলে একটা সময় পরে যে আপনি একটা খুব হ্যান্ডসাম রিটার্ন অ্যাচিভ করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম স্টক মার্কেটকে লিকুইডিটি প্রোভাইড করা হচ্ছে ট্রেডার্স। তো স্টক মার্কেটে যে আপনি ইনভেস্টমেন্ট করতে হবে ব্যাপারটা এমন না, ডে ট্রেডিং আপনি করতেই পারেন। হ্যাঁ। আচ্ছা, একজন রিকোয়েস্ট করেছেন ফুল স্ক্রিন দেওয়ার জন্য, আমি ফুল স্ক্রিন দিচ্ছি। ফুল স্ক্রিন দিচ্ছি আমি। রাইট, রাইট শো। ডে ট্রেডিং এর ক্ষেত্রে অনেক সাবধানতা অবলম্বন করতে হয় অ্যাকচুয়ালি। কারণ ডে ট্রেডিং এর ক্ষেত্রে ঘন ঘন বাই সেল করা বা ট্রেডিং ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি থাকার কারণে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তখন যেটা হয়, বেশিরভাগ ক্ষেত্রে আমরা লোকসানের ভাগিদার হই। তা আপনি যদি ট্রেডিংও করতে চান, সেটা ডে ট্রেডিং হোক, পজিশন ট্রেডিং হোক, স্ক্যাল্পিং হোক, বিভিন্ন ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি আছে যেগুলো কিনা আপনি ইন ডিটেল জানতে পারবেন আমাদের কোর্সটা করার মাধ্যমে। সেই ট্রেডিং এ যদি আপনি পজিশন নেন, তাহলে কিন্তু এর আগে কিছু কতগুলো প্রি প্রি কন্ডিশন আছে। আপনি যদি ট্রেডিং এ সাকসেসফুল হতে চান, তাহলে আপনাকে এর আগে কতগুলো ওয়ার্কআউট করতে হবে। নাম্বার ওয়ান হচ্ছে আপনার অ্যাডিকুয়েট নলেজ থাকতে হবে স্টক মার্কেট সম্পর্কে। নাম্বার টু হচ্ছে সাইকোলজিক্যাল যে আছে, বিহেভিয়ারাল যে ফ্যাক্টরস গুলো আছে, সেগুলো সম্পর্কে ভালো করে বুঝতে হবে। এবং নাম্বার থ্রি হচ্ছে রিউমারকে ফিল্টার করার এক্সপিরিয়েন্স থাকতে হবে এবং সেই ধরনের নলেজ থাকতে হবে। স্টক মার্কেটে, বিশেষ করে আমাদের দেশের মতো ফ্রন্টিয়ার মার্কেটে, অনেক অ্যানোমালিস রয়েছে, অনেক, এটা আন্ডার ডেভেলপ একটা মার্কেট। কিন্তু মনে রাখবেন, একটা মার্কেট যত বেশি আন্ডার ডেভেলপড হবে, সেখানে কিন্তু ইন্টেলিজেন্ট ইনভেস্টররা সবচেয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবে। আপনার আমার কাজ হচ্ছে এইটাই, যাতে করে আমরা ইন্টেলিজেন্ট ইনভেস্টর হতে পারি। তো ওই লেভেলে আপনি যদি পৌঁছে যান, তাহলে কিন্তু আপনি এত বেশি রিটার্ন অ্যাচিভ করতে পারবেন, যেটা বিশ্বের অন্য কোনো মার্কেটে হয়তো বা সম্ভব না। এর মূল কারণ হচ্ছে বাংলাদেশের মার্কেটটা অ্যামেচার একটা মার্কেট, এখানে অনেক সুযোগ পাবেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে স্টক মার্কেটে সবাই লস করে? আমি বলবো কথাটা পুরোপুরি সঠিক নয়। স্টক মার্কেটের যাত্রা শুরু হয়েছে 1600 সাল থেকে। সেই নেদারল্যান্ডের আমস্টারডাম স্টক এক্সচেঞ্জে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, পৃথিবীর প্রথম জয়েন্ট স্টক কোম্পানি, তাদের স্টক ফ্লোট করে। সেখান থেকে প্রায় 500 বছর ধরে স্টক মার্কেট ওয়ার্ল্ডে চলছে। এখন স্টক মার্কেটে যদি সবাই লোকসান করতো, এটা অনেক আগেই বন্ধ হয়ে যেত। তার মানে সামওয়ান ইজ মেকিং দ্য মানি। এখন তারা কারা? তারা কি সবাই কি গ্যামলার বা সবাই কি স্পেকুলেটর? ব্যাপারটা কিন্তু পুরোপুরি এমন নয়। অনেকে আছেন, আমি আমার বিয়ের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি, অনেক বড় বড় ভালো ভালো পোর্টফোলিও দেখেছি, যেখানে কিনা ওনারা লং টার্ম ইনভেস্টমেন্টে থাকার মাধ্যমে মার্কেটে যত ধরনের ডিব্যাকেল আসুক না কেন, যত ধরনের ক্র্যাশ আসুক না কেন, তারা কিন্তু তাদের পোর্টফোলিওতে ঠিকই পজিটিভ রিটার্ন জেনারেট করতে পেরেছেন। এবং একটা লম্বা সময় পরে
কিছু কিছু পোর্টফোলিওতে এমন দেখা গেছে যে তারা এত বেশি রিটার্ন করেছেন যে ঢাকা শহরে একটা জমি দাম যত গুণ বেড়েছে তার থেকে বেশি তাদের স্টক প্রাইস বেড়েছে। তো এখন আপনি যদি ট্রেড করেন, ট্রেড করার ক্ষেত্রে আপনি ধরেন আপনি আপনার ফ্রেন্ডের কাছ থেকে একটা রিউমার শুনলেন, অথবা আপনি ধরেন স্টক নিয়ে যারা খেলাধুলা করে বা যাদেরকে গ্যাম্বলার বলে থাকি, তাদের কাছ থেকে আপনি ইনফরমেশন পেলেন যে একটা পার্টিকুলার শেয়ারের দাম বাড়বে। তো ইউ হ্যাভ টু ওয়েস, একটা হচ্ছে আপনি অন্ধভাবে বিশ্বাস করতে পারেন, আর একটা হচ্ছে যে না, আপনি আপনার নিজস্ব যে জাজমেন্টাল এবিলিটি আছে সেই এবিলিটিটাকে অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি একটা প্রুডেন্ট ডিসিশন নিতে পারেন, যাতে করে আপনি সেফ থাকতে পারেন। এখন সেই জাজমেন্টাল এবিলিটি তো একদিন দুই দিনে গ্রো আপ করবে না, সেটা একটা লম্বা প্রসিডিওর। সে লম্বা প্রসিডিওরটাকে সংক্ষিপ্ত আমরা করে দিয়েছি এই কোর্সটা করার মাধ্যমে। আমি আশা করি যে কোর্সটা করার পরে যে আপনারা অনেক মিলিয়নিয়ার হয়ে যাবেন, অনেক টাকা ইনকাম করবেন, এই ধরনের বোম্বাস্টিক কথাবার্তা আমি কখনোই বলবো না। তবে হ্যাঁ, হোয়াট ইউ ক্যান গেট, আপনারা একটা শেপ পাবেন। আপনাদেরকে এই কোর্সটা একটা পাওয়ারফুল টুল দিবে, যেই টুলটার মাধ্যমে আপনি স্টক মার্কেটে নিজেকে সবসময় সেফ রাখতে পারবেন ইনশাল্লাহ। আপনি যদি সঠিকভাবে প্রয়োগ করতে পারেন, তাহলে হয়তোবা এভারেজ লোকজনের থেকে আপনি ভালো করবেন, এতটুকু আমি বলতে পারি আর কি। তো ইন্টারেক্টিভ কেয়ারস এর এই ওয়ান্ডারফুল যেই আহ, একটা প্ল্যাটফর্মের আপনাদেরকে কোর্সটাকে পার্টিসিপেট করার একটা সুযোগ করে দিয়েছে, এই জন্য ইন্টারেক্টিভ কেয়ারসকে আমি আমার আমার নিজের পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আমি কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে না, একজন স্টক মার্কেটের ইন্টারমিডিয়ারির পার্ট হিসেবে আলটিমেটলি মার্কেটের ডেভেলপমেন্টটাকে এক্সপেক্ট করি আর কি। সেক্ষেত্রে যারা কন্ট্রিবিউট করবে তারাই আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে ইনশাল্লাহ। তো এনিওয়েজ, আমরা সামনের দিকে আগাচ্ছি। আমার সম্পর্কে যদি বলি ছোট করে, সেটা হচ্ছে আমার প্রায় 12 ইয়ার্স ধরে মার্কেটে মেইন স্ট্রিম স্টক এক্সচেঞ্জে এক্সপিরিয়েন্স আছে। মূলত সেল সাইড রিসার্চে, এছাড়া বাই সাইড রিসার্চও এক্সপিরিয়েন্স আছে। নিজস্ব পোর্টফোলিও, কোম্পানি ডিলার পোর্টফোলিও, বড় কিছু পোর্টফোলিও ম্যানেজ করার অভিজ্ঞতা রয়েছে। এবং আমার এখানে ভালো একটা কম্পিটেন্ট রিসার্চ টিম আছে, যারা রেগুলার বেসিসে সেল সাইড রিসার্চ করে থাকেন। কাস্টমারের কাছে তারা বিভিন্ন ধরনের রিসার্চ রিপোর্ট প্রোভাইড করে থাকেন, তাদের কাস্টমারের কাছে বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট সলিউশন প্রোভাইড করে থাকেন, যেটা কিনা রয়্যাল ক্যাপিটাল লিমিটেডের ওয়েবসাইটে গেলে এগুলো আপনারা ইজিলি দেখতে পারেন। ফেসবুক পেজ আছে, আপনারা যদি গো থ্রু করেন আপনারা এটা সম্পর্কে বেটার আইডিয়া পাবেন ইনশাল্লাহ। আমাদের এখান থেকে কিন্তু রিসার্চের অনেক জিনিস কিন্তু আমাদের দেশের লিডিং ডেইলিস যেগুলো আছে সেগুলোতে কিন্তু অনেক সময় কোট করে। হ্যাঁ, তা আমিও কিন্তু অনেক সময় বিভিন্ন ধরনের টক শোতে যাই, আমাকে ইনভাইট করা হলে সেখানে কিন্তু আমার ধরনের বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন থাকে আর কি। আর আমার পড়াশোনা সম্পর্কে বলেছি। আর বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেট, বিআইসিএম নামে একটা রাষ্ট্রায়ত্ত বডি আছে, যাদের কাজ হচ্ছে ক্যাপিটাল মার্কেটের ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা। সেখানে রেগুলার বেসিসে কোর্স ইনস্ট্রাক্টর হিসেবে আমি কাজ করছি কিছু কিছু কোর্সের জন্য। এবং ন্যাশন ওয়াইড ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রামে, দেশব্যাপী বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে আমার প্রায় 8 বছরের অভিজ্ঞতা রয়েছে। এবং বলতে পারেন রয়্যাল ক্যাপিটাল লিমিটেড ইজ দ্য লার্জেস্ট কন্ট্রিবিউটর ইন দিস কনটেক্সট। এই ক্ষেত্রে রয়্যাল ক্যাপিটাল সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে। আমরা প্রায় কয়েক হাজার বিনিয়োগকারীদের কাছে রিচ আউট করেছি, একদম প্রত্যন্ত জায়গা থেকে শুরু করে আপনার ঢাকা শহরের ভালো জায়গাগুলোতে, সব জায়গাতে আমরা ইনভেস্টরদের কাছে অনেক কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছি অতীতে, এবং এখনো করে যাচ্ছি এটা। এবং এছাড়া প্রজেক্ট ফাইন্যান্সের কিছু কনসাল্টিং এক্সপিরিয়েন্স আছে, কি দুইটা রেপুটেড গ্রুপ অফ কোম্পানির সাথে প্রজেক্ট ফাইন্যান্সে কাজ করেছি, ওইখান থেকে আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স গেইন করা হয়েছে আর কি, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার সম্পর্কে ছোট্ট আলোচনা। মেইন কথা হচ্ছে কি যে আমি আমার জীবনে যতটুকু অ্যাচিভ করেছি, বা সেটা কি করি না করি, তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আমি যেটা ফোকাস করতে চাই কোর্সটা অ্যাকচুয়ালি কে কোর্সটা নিচ্ছে সেটা যেমন ইম্পর্টেন্ট, এটা থেকে আরো বেশি হচ্ছে কোর্সের কন্টেন্টটা। আমাদের এখানকার কোর্স কন্টেন্ট গুলো এমন ভাবে ডেভেলপ করা হয়েছে যাতে করে একজন নবিশ ইনভেস্টর সেও এখান থেকে ভালো কিছু পাবে ইনশাল্লাহ। একজন নন ফাইন্যান্স বা নন বিজনেস ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টের মধ্যে যদি হেজিটেশন থাকে, যদি উনি মনে করে থাকেন যে না, এটা তো একটা স্পেশালাইজ কোর্স, তা আমি এখান থেকে কিছু হয়তো শিখতে পারবো না, কারণ এটা সম্পর্কে আমার এবিসি জানা নাই, তো তাদের কথা চিন্তা করো আমরা একেবারে বেসিক পার্সোনাল ফাইন্যান্স থেকে শুরু করে একেবারে পোর্টফোলিও ম্যানেজমেন্ট পর্যন্ত, অ্যাসেট অ্যালোকেশন পর্যন্ত আমরা এই কোর্সটাকে ডিজাইন করেছি। এট দ্য সেম টাইম শুধু একুইটিস না, ফিক্সড ইনকাম সিকিউরিটিস, ডেরিভেটিভস, বিভিন্ন জিনিস সম্পর্কে আমাদের এখানে ডিটেইলে আলোচনা করা আছে। তা আমরা অবশ্যই এক্সপেক্ট করবো যে আপনারা পার্টিসিপেট করার মাধ্যমে একটা মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা মানে মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা অপশন ক্রিয়েট হবে। এটা আপনারাও যেমন উপকৃত হবেন, আমরাও তেমন ভাবে আপনাদেরকে পেয়ে অনেক বেশি উপকৃত হব ইনশাল্লাহ। তো পার্সোনাল লাইফের অনেক গোল থাকে। এখন একটা কথা হচ্ছে যে স্টক মার্কেটের ব্যাপারটা এমন না যে এটা শুধুমাত্র একটা নাম্বার গেম, তা কিন্তু না অ্যাকচুয়ালি।
স্টক মার্কেটে আপনার নিউমেরিক্যাল যেসব বিষয়গুলি আছে বা ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস আছে সেটার যেমন অ্যাবিলিটি থাকতে হবে, এট দ্য সেম টাইম আপনার বিজনেস মডেলগুলো সম্পর্কে কিন্তু ভালো আইডিয়া থাকতে হবে, স্ট্র্যাটেজি সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, ম্যানেজমেন্ট সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, সাইকোলজিক্যাল বা বিহেভিয়ারাল ফ্যাক্টরস গুলো সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। অল দ্য ফ্যাক্টরস আর ইনফ্লুয়েন্সিং দ্য স্টক প্রাইস। একটা স্টক প্রাইসকে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর ইনফ্লুয়েন্স করে। তো আপনার যদি একটা ব্লেন্ডেড নলেজ থাকে, তো আপনার সেক্ষেত্রে কি হবে, আপনার একটা স্ট্রং জাজমেন্টাল অ্যাবিলিটি ক্রিয়েট হবে। তো প্রথম থেকে আসি, একটা মানুষের লাইফে একটা অনেক গোল হতে পারে, যে ধরে ঢাকা শহরে একটা বাড়ি বা চিটাগাং শহরে একটা বাড়ি, বা আপনার যে জেলাতে অবস্থান করছেন সেই জেলাতে যদি আপনার নিজের বাড়ি না থেকে থাকে, আপনার একটা অবজেক্টিভ থাকতে পারে যে আমার একটা নিজস্ব একটা বাড়ি হবে। দ্বিতীয় কি হতে পারে, গাড়ি হতে পারে। আপনার ছেলে মেয়েদের জন্য, আপনাদের নিজেদের জন্য হায়ার এডুকেশন হতে পারে। যারা আনম্যারিড আছেন তাদের বিয়ে করাও একটা লাইফের অন্যতম একটা বড় অবজেক্টিভ হতে পারে। এবং ইদানিং দেখা যাচ্ছে যে ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল লেভেলে ট্রাভেল করা, এটাও মানুষের লাইফের একটা গোল হতে পারে। সো এই যে আপনার লাইফের যে গোল, এই গোলগুলো রয়েছে, বা এছাড়াও বিভিন্ন যে গোলগুলো আছে, এই গোলগুলা অ্যাকমপ্লিশ করতে গেলে আপনার কি দরকার, অনেক টাকার দরকার। সে টাকা কি আপনি হুট করে পাবেন? পাবেন না। তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে আপনার আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে সঞ্চয় থাকে, সেই সঞ্চয়টাকে প্রপার জায়গায় যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য পৌঁছাতে পারবেন। এখন যে কোনো জায়গায় ইনভেস্ট করলে তো হবে না। সে ফর এক্সাম্পল আমি যদি আপনাকে বলি যে ধরেন আপনার কাছে এখন আপনার ক্যাপিটাল হচ্ছে 10 লাখ টাকা। আপনি ধরে নিলেন যে এখন থেকে 5 বছর পরে আপনি ঢাকা শহরে একটা বাড়ি কিনতে চান। সেক্ষেত্রে আপনার বাড়ি কিনতে গেলে আপনার, বা একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনার 50 লাখ টাকা দরকার। ছোট্ট একটা ফ্ল্যাট কিনতে গেলে আপনার 50 লাখ টাকা দরকার। তাহলে আপনার ইউ হ্যাভ টু গ্রো ইউর মানি বাই 5 টাইমস। আপনাকে 5 গুণ গ্রো করাইতে হবে 5 বছরে। তাহলে প্রতি বছরে যদি আপনার এইভাবে মানে এক্সপোনেনশিয়ালি আপনার যদি ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বাড়াইতে হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ব্যাংকে অলস টাকা রেখে দেন, যদি ফিক্সড ডিপোজিট করেন, তাহলে কি এটা অ্যাচিভ করা সম্ভব হবে? হবে না। কারণ ব্যাংকে আপনার সর্বোচ্চ 10% 12% পাবেন রাইট নাও। কারেন্টলি আমাদের ইন্টারেস্ট রেটটা একটু হাই আছে আগের তুলনায়। এটা বিগত কয়েক বছর অনেক লো ছিল, তো এটা উঠানামা করে। এভারেজ যদি আমি 10% হিসেবে ধরে নিই, 10%কে যদি আপনি কম্পাউন্ডিংও করেন, তাহলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। এবং আরেকটা মজার কথা হচ্ছে, আপনি যদি ব্যাংকে অলসভাবে টাকা রাখেন, এটা কিন্তু ইনভেস্টমেন্ট না। ব্যাংকে টাকা রাখা হচ্ছে সেভিংস। ইনভেস্টমেন্ট হচ্ছে সেটাই যেসব আপনার ইনভেস্টমেন্ট অপশন গুলাতে যদি আপনি ইনভেস্ট করেন, তাহলে সেগুলো হচ্ছে ইনভেস্টমেন্ট। ব্যাংকে সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা কোনো ইনভেস্টমেন্ট অপশন হতে পারে না। তো এখন ওয়ারেন বাফেট একটা জিনিস বলে থাকেন যে আয় থেকে ব্যয় করে সঞ্চয় করবা, ব্যাপারটা এমন না। আগে সঞ্চয়ের টার্গেটটা ফিক্স করবা যে কত টাকা অ্যাকচুয়ালি আমার সঞ্চয় করা দরকার আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে। সেই সঞ্চয়ের টাকাটা বাদ দিয়ে যতটুকু টাকা থাকে সেটা হচ্ছে খরচ করার চেষ্টা করবেন। কস্ট হচ্ছে একটা ইলাস্টিকের মতো জিনিস, আপনার চাইলে পুরো টাকাটাই খরচ করে ফেলতে পারবেন ইনকামে। কিন্তু আপনি যদি এটাকে বেঁধে রাখেন বা এটাকে যদি কন্ট্রোল করার চেষ্টা করেন, তাহলে আপনার সেভিংস এর অ্যামাউন্টটা বাড়বে। এট দ্য সেম টাইম আপনার ইনভেস্টমেন্টের অ্যামাউন্টও বাড়বে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো এখন আপনি কি কি এনজয় করতে পারেন আমাদের কোর্সটাতে? আমাদের কোর্সটাতে অনেক জিনিস আছে, তারপর আমি জাস্ট এটা নাটশেল বলার চেষ্টা করছি। প্রথমত হচ্ছে পার্সোনাল ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যে প্রসেস আছে, এটার একটা কম্প্রিহেন্সিভ একটা আলোচনা পাবেন যে কিভাবে আপনি আপনার ব্যক্তিগত যেই আয় ব্যয় যেগুলো আছে সেগুলোকে মেনটেন করতে পারবেন। সেকেন্ডলি হচ্ছে ইনভেস্টমেন্ট থাম রুলস। ইনভেস্টমেন্টের কতগুলো থাম রুলস আছে, এই থাম রুলস গুলো সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে এগুলো এফেক্ট করে আপনার রিয়েল লাইফে, এগুলো সম্পর্কেও আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ। থার্ডলি হচ্ছে ওয়াই ইনভেস্টিং ইন স্টকস। এত অপশন থাকতে আমি শেয়ার বাজারে কেন আসবো যেখানে সবাই লোকসান করতেছে? আপনারা যদি অনেকে বলে থাকবেন এই ডিএসসি গত জানুয়ারির পর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অনেক বাড়লো, এরপর থেকে টানা দরপতন চলতেছে, এরকম একটা মার্কেট আমি কেন ঢুকবো? আমি মনে করি এটাই আপনার জন্য অপরচুনিটি। মার্কেট যত বেশি পড়বে, তত চিপ রেটে আপনার শেয়ার পারচেস করতে পারবেন। হ্যাঁ, এখন আপনাকে জানতে হবে যে মার্কেট পড়তে পড়তে কোথায় গিয়ে পড়বে, কোথায় গিয়ে কোথা থেকে ঘোরা শুরু করবে। এই যে আপনার ইনফ্লেকশন পয়েন্ট বা রিভাইভাল যে পয়েন্ট, এই রিভাইভাল পয়েন্টটা কোথায়, এটা যদি আপনাকে জানতে হয়, তাহলে অবশ্যই আপনাকে পড়াশোনা করতে হবে। অবশ্যই আপনাকে বিভিন্ন ধরনের ট্রেনিং করতে হবে, এগুলো সম্পর্কে জানতে হবে, মানুষের সাথে আলোচনা করতে হবে। অনেকগুলো জিনিসের সমন্বয়ে আপনি আপনার জাজমেন্টটাকে রেডি করতে পারবেন। আমাদের কোর্স করে কিন্তু আপনি এই সংক্রান্ত অনেক ধরনের ধারণা পাবেন যে আপনি মানে একটা স্টক প্রাইস বাড়তে 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 কত পর্যন্ত অনেক বেশি বাড়তে পারে, নামতে নামতে কত পর্যন্ত সর্বনিম্ন নামতে পারে। একটা বিষয় হচ্ছে কি, একেবারে পিক এবং
মানে সর্বোচ্চ এবং সর্বনিম্ন প্রাইসটা তো আমরা কেউই ধরতে পারবো না, এটা তো এত সোজা না। তবে এটাকে যদি আপনারা রিজনেবল করে ফেলেন, যে কাছাকাছি যদি আপনারা পৌঁছা যান, আপনার প্রিডিকশন যদি রিয়েলিটির সাথে কাছাকাছি মিলে, তাহলে আপনি বুঝবেন আপনার সাকসেসফুল, এবং সেটার মাধ্যমে আপনি আপনার ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন ইনশাল্লাহ। তারপরে আপনি কি পাবেন? ডিটেইল ইলাস্ট্রেশন অফ ফান্ডামেন্টাল অ্যানালিসিস। বিজনেস ফান্ডামেন্টাল, স্টক ফান্ডামেন্টালস যেগুলো আছে, এগুলাকে কিভাবে অ্যানালাইসিস করতে হয়, কিভাবে আপনি ম্যাক্রো ইকোনমিক ভ্যারিয়েবল গুলাকে পিক করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবেন, কিভাবে আপনি সানরাইজ ইন্ডাস্ট্রি গুলা পিক করতে পারবেন, সানসেট ইন্ডাস্ট্রি গুলাকে ফেলে দিতে পারবেন, কিভাবে আপনারা আপনার জন্য রাইট স্টক পিক করতে পারবেন, সেই জাতীয় জিনিসগুলো, বা যে স্ক্রিনিং করবেন, স্ক্রিন আউট করবেন, এই স্ক্রিনিং গুলো আপনি করতে পারবেন আমাদের ডিটেইল ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা জানতে পারবেন। তারপর হচ্ছে হাউ দ্য ইকোনমিক মেশিন ইনফ্লুয়েন্স দ্য মার্কেট। এই যে ম্যাক্রো ইকোনমি, এখন সারা দেশে স্টক মার্কেটটা খারাপ, ম্যাক্রো ইকোনমিও অনেক ধরনের চ্যালেঞ্জের মুখে আছে। আমাদের ইউএসডি ক্রাইসিস আছে, টোটাল ব্যালেন্স অফ পেমেন্টে অনেক ধরনের ক্রাইসিস আছে, বাজেট এবং বাজেটারি কন্ট্রোলের এই অনেকগুলা চ্যালেঞ্জ আছে, ইনফ্লেশন রেটটাকে 6% কমায় আনা, যে লাস্ট বাজেটে যেটা হলো, ইনফ্লেশন টার্গেট হচ্ছে 6.5% নিয়ে আসা, এটা কিন্তু একটা খুবই ভেরি ডিফিকাল্ট টাস্ক। তো এই যে ইকোনমিতে যত ধরনের চ্যালেঞ্জেস গুলো আছে, ইকোনমি তখনই ভালোভাবে রান করে যখন দুইটা কন্ডিশন মিট করে, একটা হচ্ছে মানিটারি অ্যাকোমোডেশন, সেকেন্ড ওয়ান হচ্ছে ফিসক্যাল এক্সপ্যানশন। যখন আপনার মানিটারি অ্যাকোমোডেশনটা হবে, অর্থাৎ ইনফ্লেশন একটা অ্যাকসেপ্টেবল লেভেলে থাকবে, এবং এট দ্য সেম টাইম আপনি আপনার বাজেটটাকে এক্সপ্যান্ড করতে পারবেন উইথ প্রপার ইউটিলাইজেশন, তখন কিন্তু আপনার কি হবে, ইকোনমিতে ক্যাপিটাল ফর্মেশন হবে, ইকোনমিতে গ্রোথ আসবে। এই জিনিসগুলো কিভাবে বুঝবেন সেগুলো সম্পর্কে ডিটেইল আলোচনা করা আছে আমাদের কোর্সটাতে। এবং তার পাশাপাশি হচ্ছে প্র্যাকটিক্যাল গাইডেন্স ফর ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস। ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস কিভাবে করবেন, হোয়াট আর দ্য কোয়ালিটেটিভ এন্ড কোয়ান্টিটেটিভ ফ্যাক্টরস ফর ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস, সেই জিনিসগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। পোর্টার ফাইভ ফোর্সেস মডেল কিভাবে করতে হয়, হার্শম্যান হারফিন্ডাল ইন্ডেক্স কিভাবে রান করতে হয়, এই জিনিসগুলো, এরকম সফিস্টিকেটেড যে মডেলগুলো আছে এগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। এট দ্য সেম টাইম আপনি পত্র পত্রিকা পড়ে বিভিন্ন ধরনের নিউজ যখন দেখেন বা পড়েন, সেগুলো পড়ার পরে আপনি এটাকে ইন্টারপ্রেট করতে পারবেন, যে এই যে আমি একটা জিনিস জানলাম, যে একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ধরনের চেঞ্জেস আসছে, তো এগুলো স্টক প্রাইসকে বা ইন্ডাস্ট্রিকে কিভাবে ইনফ্লুয়েন্স করতে পারে সে সম্পর্কে আপনার ভালো ধারণা পাবেন ইনশাআল্লাহ। এবং তারপর হচ্ছে টেকনিক্যাল রুটিন চার্ট অ্যানালাইসিস। টেকনিক্যাল রুটিন চার্ট অ্যানালাইসিস করার মাধ্যমে আপনি আপনার ট্রেডিং এ অনেক ধরনের সুবিধা পাবেন। আচ্ছা, আমার সাউন্ড কি শোনা যাচ্ছে? আমি কি, কেউ কি রিপ্লাই করতে পারেন? আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আপনাদের কারো কাছ থেকে কোনো ফিডব্যাক নিচ্ছে না। No, it's all আর right, bhai. We can আপনাদের hear সাথে you. কমিউনিকেট যে করছি, এখানে কোথাও প্রবলেম হচ্ছে কোথাও? It's all right, bhai. We can hear you. You can continue. কথা বোঝা যাচ্ছে না, সাউন্ডটা একটু বাড়িয়ে দিবেন। জি ভাই, ঠিক শোনা আছে, যাচ্ছে, আপনি কন্টিনিউ করতে পারেন। ঠিক আছে ভাই। কথা বোঝা যায় না ভাই, আর একটু জোরে বলেন বা অন্য কেউ বলেন, সাউন্ড শোনা যাচ্ছে কিনা। হ্যালো ভাই, আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মেসেজে দেখেছি যে সাউন্ড ক্লিয়ার আছে, থ্যাংক ইউ। এনিওয়েজ, তো আরো কিছু জিনিস এনজয় করবেন আপনারা। বিহেভিয়ারাল অ্যাসপেক্টস আছে, বিভিন্ন ধরনের বায়াস, কগনিটিভ বায়াস গুলো আছে, এই বায়াস গুলাকে কিভাবে কন্ট্রোল করবেন, কিভাবে গ্রিড এবং ফিয়ারকে কন্ট্রোল করবেন, সেই জিনিসগুলো বুঝতে পারবেন আর কি। আপনার জিনিস খেয়াল করে দেখেন, এখন মানুষ মার্কেট থেকে দূরে আছে, মার্কেট যখন আবার অনেক বেশি ভালো হয়ে যাবে তখন তারা আসবে, তখন তারা আসার পরে তাদের হাতে শেয়ার গুলা ধরাই দিয়ে বড় বড় চালাক ইনভেস্টররা চলে যাবে, তখন আর তারা আবার লোকসানের ভাগিদার হবে। এটা যদি উল্টাটা করা যায়, কন্ট্রারিয়ান ট্রেডার বা কন্ট্রারিয়ান ইনভেস্টররা কি করে, মার্কেট যখন একদম ড্রাই থাকে, একদম খারাপ অবস্থা থাকে, তখন তারা ইনভেস্টমেন্ট করে। আবার সবাই যখন ছুটে মার্কেটের দিকে, মার্কেট যখন অনেক ভালো থাকে, তখন তারা আস্তে আস্তে নিজের পজিশনটা ক্লোজ করার চেষ্টা করে, মানে কি শেয়ার বিক্রি করা শুরু করে দেয়। এইভাবে কিন্তু মানে হার্ড বা পিপল, জেনারেল পিপল যেদিকে দৌড়ায় তার উল্টা দিকে যদি আপনি চলেন, উল্টা দিকে যদি হাঁটেন, তাহলে আপনার সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়, বেশি থাকে। এবং এলাবোরেটিভলি আপনি স্টক পিক টেকনিক গুলো সম্পর্কে জানতে পারবেন। আপনার কাছে অনেক ডেটা আছে, দেয়ার আর লট অফ ডেটা ইন ইউর এনভায়রনমেন্ট। আপনার এনভায়রনমেন্টে অনেক ডেটা আছে, অনেক ধরনের ইনফরমেশন আছে, বায়াস আছে, এগুলাকে প্রপারলি কিভাবে প্রসেস করবেন, কিভাবে দ্রুত স্টক পিক করবেন, সেগুলো সম্পর্কে কম্প্রিহেন্সিভ গাইডলাইন এই কোর্সটাতে দেওয়া আছে।
এবং স্প্রেডশিট বা এক্সেল বেসড বিভিন্ন অ্যাপ্লিকেশন আছে, যারা কিনা একটু ডিটেইল ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস করতে চান তাদের জন্য এটা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। দ্য রোল অফ ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড স্টেক হোল্ডার, স্টক মার্কেটে যে ইন্টারমিডিয়ারি যারা আছে, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, ব্রোকারেজ ফার্ম, প্যানেল অডিটরস, ক্রেডিট রেটিং কোম্পানি, রেগুলেটরি বডিজ, তারা কিভাবে কাজ করে, তাদের রোলটা অ্যাকচুয়ালি কি, সেই জিনিসগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। কারণ রুলস এন্ড রেগুলেশন চেঞ্জের কারণে অনেক বেশি স্টক মার্কেটটা প্রভাবিত হয়, বিশেষ করে আমাদের দেশের মতো ফ্রন্টিয়ার মার্কেটে রুলস এন্ড রেগুলেশনের অনেক পরিবর্তন আমরা লক্ষ্য করি মাঝে মাঝে। তো সেটার কারণে যেটা হয়, অনেক সময় স্টক মার্কেটে অনেক অ্যাডভার্স বিহেভ করে, অনেক সময় পজিটিভ বিহেভ করে। তো এই জিনিসগুলোকে আপনারা কিভাবে জিনিসটা বুঝবেন, জানবেন, সেগুলো সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করা হবে। ডেভেলপমেন্ট ইস্যুস যেগুলো আছে, যে গত অনেকগুলা বছরে স্টক মার্কেটে কি কি ডেভেলপমেন্ট হয়েছে, আমরা এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন দেখেছি, যেখানে ট্রেডিং রাইট এবং ওনারশিপ রাইটটাকে ডিফারেন্ট করে দেওয়া হয়েছে। আমরা এরপরে বন্ড মার্কেটটা দেখেছি, ট্রেজারি বন্ড এখন ট্রেজাবল, ট্রেজারি গভর্নমেন্ট ট্রেজারি বন্ড যদি আপনারা কিনতে চান, আপনারা একটা ব্রোকারেজে অ্যাকাউন্ট থাকলে স্টক মার্কেট থেকে আপনারা কিনতে পারবেন। আপনার পোর্টফোলিওটাকে যদি ডাইভার্সিফাই করতে চান, তাহলে সেখানে আপনার ফিক্সড ইনকাম সিকিউরিটিজ রাখা লাগতে পারে, সেক্ষেত্রে আপনি গভর্নমেন্ট বন্ডে ইনভেস্ট করতে পারবেন। ইভেন বন্ডে কখন ইনভেস্ট করবেন, কখন ট্রেড করবেন, আপনি যদি ইনভেস্টমেন্ট করতে চান কি কি দেখবেন, অথবা যদি বন্ডে ট্রেডার হন কিভাবে আপনি ইল্ড কার্ভে ট্রেড করবেন, সেই জিনিসগুলো সম্পর্কে কিন্তু আপনি ডিটেইল আইডিয়া পাবেন। বন্ড ডিউরেশন কি, বন্ডের ইন্টারেস্ট রেট সেন্সিটিভিটি কিভাবে ক্যালকুলেট করে, কিভাবে এটাকে কাজ করে, কিভাবে ইন্টারপ্রেট করা যায়, সেই জিনিসগুলো সম্পর্কে আপনারা জানতে পারবেন। বন্ডের বিভিন্ন ধরনের পোর্টফোলিও আছে, বুলেট পোর্টফোলিও, বারবেল পোর্টফোলিও, ল্যাডার পোর্টফোলিও। আপনার কোন সময় কোন ধরনের ইল্ড কার্ভের জন্য কোন ধরনের পোর্টফোলিও ইউজ করবেন, সেগুলো সম্পর্কে কিন্তু আপনি ডিটেইল ধারণা পাবেন। এবং তার পাশাপাশি হচ্ছে জিসেক বা গভর্নমেন্ট সিকিউরিটি, যেটাকে আমরা ট্রেজারি বন্ড বলে থাকি, সেখানে যে অপারেশনাল যে প্রসিডিউর আছে সেগুলো সম্পর্কে ধারণা পাবেন। তারপর হচ্ছে দ্য আর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিস অফ ম্যানেজিং পোর্টফোলিওস, পোর্টফোলিও ম্যানেজ করতে গেলে আপনি কিভাবে অ্যাসেট অ্যালোকেশন কিভাবে করবেন, আপনি স্ট্র্যাটেজি গুলো কি নিবেন, ট্রেডিং পোর্টফোলিও তো এক ধরনের স্ট্র্যাটেজি, ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তার এক ধরনের স্ট্র্যাটেজি, সেগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। এক ভাই কোশ্চেন করছেন যে ভাই ডে ট্রেডিং করা যায় আমাদের দেশে, করা যায় না। আচ্ছা, ডে ট্রেডিং বলতে আপনি ইন্টারডে তো বলছেন, আমাদের এখানে তো T+2 লক ইন প্রভিশন থাকে, মানে আজকে কিনলে আপনি পরশুদিন বিক্রি করতে পারবেন। তো ডিএসসি চেষ্টায় আছে T+1 এ নিয়ে যাওয়ার জন্য, সেটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেগুলো মোটামুটি রেডি হয়ে গেছে। তো প্রপার একটা টাইমিং এর জন্য অপেক্ষায়, আমরা আশা করি যে সামনের দিনগুলোতে আমরা T+1 হলেও অ্যাটলিস্ট দেখতে পাবো। উন্নত জায়গাগুলো স্টক মার্কেট তো অনেক ম্যাচিউর মার্কেট, ওই মার্কেট গুলোতে দেখা গেছে ইন্টারডে ট্রেডটা অ্যালাউ করে। তো এটা ওভার টাইম আস্তে আস্তে হবে। বাংলাদেশের স্বাধীনতা হয়েছে মাত্র 50 বছরের কিছু বেশি মনে হয়, হ্যাঁ, 52-53 বছর। আমেরিকা স্বাধীন হয়েছে কয়েকশো বছর হয়ে গেছে। এখন আপনি আমেরিকার সাথে যদি বাংলাদেশের তুলনা করেন, এটা তো ঠিক হবে না। আমাদেরকে সময় দিতে হবে, সুযোগ দিতে হবে, আস্তে আস্তে করে আমরা ডেভেলপ করবো ইনশাল্লাহ। তো আসছি এরপরে, থ্রি পিলার্স অফ ইনভেস্টমেন্ট। একটা হচ্ছে রিটার্ন, নাম্বার 2 হচ্ছে লিকুইডিটি, নাম্বার 3 হচ্ছে সিকিউরিটি। রিটার্ন হইতে হবে অ্যাটলিস্ট ইনফ্লেশন রেটের থেকে বেশি, বা আপনার রিস্ক ফ্রি রেট যেটা আছে সেটা থেকে বেশি। আপনি যে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে যদি হ্যান্ডসাম রিটার্ন জেনারেট না করতে পারেন, তাহলে সেখানে ইনভেস্টমেন্ট করার কোনো অর্থই নেই। যেমন আপনি যদি ব্যাংকে টাকা রাখেন, ব্যাংকে টাকা রাখে লাভ কি ভাই? আপনার এখানে দেখা গেছে যে ট্যাক্স কাটার পরে, ব্যাংকের ফিস চার্জ যেগুলো কাটার পরে তেমন আহামরি কোনো টাকা থাকবে না। যত টাকায় আপনি পাবেন না কেন, আপনি দেখবেন যে মূল্যস্ফীতি তার থেকেও বেশি, আপনার রিয়েল রিটার্ন নেগেটিভ। অথচ আপনি যদি গ্রোথ স্টকে ইনভেস্টমেন্ট করেন, লং টার্মে কিন্তু আপনার প্রায় 20-25% পর্যন্ত আপনার রেট অফ রিটার্ন আসতে পারে প্রতি বছরে। সেকেন্ড ওয়ান হচ্ছে লিকুইডিটি। এমন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না যে ইন কেস অফ ইমার্জেন্সি আপনি ওখান থেকে লিকুইডেট করতে পারেন। যেমন ধরেন যেমন আপনি ধরেন গ্রামে গঞ্জে একটা জায়গায় আপনি জমি কিনেছেন, আপনার হঠাৎ করে টাকার দরকার, আপনি চাইলে জমিটা খুব তাড়াতাড়ি বিক্রি করতে পারবেন না। তো সেইখানে এই ধরনের বিনিয়োগে যাওয়া উচিত না। নাম্বার 3 হচ্ছে সিকিউরিটি। যথেষ্ট পরিমাণ নিরাপত্তা ছাড়া কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করা উচিত না। স্টক মার্কেটে একটা রেগুলেটরি বডি আছে, এখানে যতটুকু আপনি সিকিউরিটি পাবেন, কোনো পঞ্জি স্কিমে কিন্তু আপনার ধরনের সিকিউরিটি পাবেন না। আমাদের দেশে কিন্তু যে ডেস্টিনি, ডুলের সার, এরকম অনেক ধরনের পঞ্জি স্কিম কিন্তু মানুষের কোটি কোটি টাকা হাতায় নিয়ে চলে গেছে। হ্যাঁ, তো সেই ধরনের পঞ্জি স্কিমে আপনারা যাবেন না, যেখানে নিরাপত্তা কিছুই নেই।
একজন কোয়েশ্চেন করছে বাংলাদেশে বসে ইউএসএ ইউকে তে স্টকে বাই সেল করা যাবে কিনা। এখন পর্যন্ত এটা অ্যালাউড না, যেহেতু বাংলাদেশ ব্যাংকের রিপ্যাট্রিয়েটেশন রুলে আপনার ইউএসডি আউটফ্লো হতে পারে না। তারপর অনেকে ফরেক্স মার্কেটে ট্রেড করে থাকেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। সেক্ষেত্রে ফরেক্সে ট্রেড করা যায়, কিন্তু আমাদের এখানে বসে আপনি ডাইরেক্ট ইউকে ইউএসএ ন্যাসড্যাক এসএনপি এগুলোতে ডাইরেক্টলি ইনভেস্টমেন্ট করতে পারবেন, এখন পর্যন্ত এটা অ্যালাউড না। ইনভেস্টমেন্ট অপশন আমাদের কাছে কি আছে, ব্রডার সেন্সে কি কি আছে, স্টক, বন্ড, মিউচুয়াল ফান্ডস এবং ফিক্সড ডিপোজিট অথবা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট। এখন আপনি ধরেন বন্ড এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট এবং ফিক্সড ডিপোজিট এগুলো থেকে আপনি ফিক্সড রেটে ইন্টারেস্ট পাবেন, এগুলোকে এই জন্য বলা হয় ফিক্সড ইনকাম সিকিউরিটিস। স্টকস আর মিউচুয়াল ফান্ডে আপনি এখানে ফিক্সড ইনকাম জেনারেট করতে পারবেন না, কারণ মিউচুয়াল ফান্ড কি করে, এটা পুলড ফান্ড, অনেকের কাছ থেকে টাকা সংগ্রহ করে ইনভেস্ট করে। এখন তারা কিছু স্টকে ইনভেস্ট করবে, কিছু বন্ডে ইনভেস্ট করবে, করলে দেখা যাচ্ছে প্রতি বছরের রেট অফ রিটার্ন তো একরকম হবে না, কম বেশি হবে। যতটুকু রিটার্ন অ্যাচিভ হোক না কেন, সেখান থেকে আপনার একটা নির্দিষ্ট পরিমাণ বা ভালো একটা অ্যামাউন্ট ডিভিডেন্ড আপনাকে ডিক্লেয়ার করবে, সেখান থেকে আপনার ইনকাম জেনারেট হবে। আর স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, রিস্ক বেশি, অ্যাট দ্য সেম টাইম রিটার্নও বেশি। আপনি যদি লম্বা হরাইজনে ইনভেস্ট করেন তাহলে আপনার রিটার্ন পোটেনশিয়াল অনেক বেশি। যদি শর্ট হরাইজনও ট্রেড করেন তাহলে সেক্ষেত্রে যদি প্রপারলি করতে পারেন, সেক্ষেত্রে আপনার অনেক ভালো রিটার্ন জেনারেট করতে পারবেন। একজন কোয়েশ্চেন করছে ইন্ডেক্স নিয়ে কিছু বলেন, ফিউচার কি। ইন্ডেক্স এখন প্লামেট করেছে অনেকখানি, সামনে জুন ক্লোজিং কোম্পানিগুলোর একটা আর্নিং সেশন আছে। আমি আশা করি যে জুলাই মাস থেকে এখানে কিছু রিকভারি আমরা দেখতে পারি, একটা শর্ট সাইকেল দেখতে পারি, অল্প কিছু দিনের জন্য হলে হয়তো ইন্ডেক্সে রিকভার করার চান্সেস আছে। এটা আমার পার্সোনাল অবজারভেশন। সো ইন্ডেক্স অনেকখানি কারেকশন হয়েছে, অনেক কারেকশনে যা হয়ে গেছে। এখান থেকে যে আর যে ফার্দার নামবে না তা আমি বলছি না, তবে আমি এটা বলছি যে যে সময়, এই সময়টা বিগত কয়েক মাস তুলনায় অনেক বেটার থাকবে ইনশাল্লাহ, এটা আমার এক্সপেকটেশন আছে। একজন কোয়েশ্চেন আছে, অনেকে বলে স্টকে ইন্টারেস্ট থেকে ওইটা হারাম। হ্যাঁ ঠিক আছে, আপনি ইন্টারেস্ট বিয়ারিং যে কোনো ধরনের ইনভেস্টমেন্টে যদি আপনি না করেন, যেমন বন্ডে ইন্টারেস্ট খাইতে হয়, ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট খাইতে হয়, কিন্তু আপনার শরিয়া ব্যবসা আছে, শরিয়া আইন অনুযায়ী হালাল ব্যবসা করে ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আপনি স্কয়ার ফার্মা ইনভেস্ট করেন, এখান থেকে যে রিটার্ন হবে সেটা তো আপনার জন্য হালাল। আপনার তো ওনারশিপ নিচ্ছেন, ইউ আর শেয়ারিং দ্য রিস্ক এন্ড রিটার্ন ফিচার। আপনি আপনি একটা ওনার কোম্পানি, আপনি এখানে ফুল রিস্ক নিচ্ছেন, সো এখানে এটা হারাম হওয়ার কোনো সম্ভাবনা নেই। ফরেক্স এবং ক্রিপ্টো কি লিগ্যাল কিনা, ফুললি লিগ্যাল না, তবে রেগুলেটরি ওভারসাইট গুলো এখন পর্যন্ত অত বেশি স্ট্রং না হওয়ার কারণে অনেকে বিভিন্ন চ্যানেল দিয়ে ট্রেড করছেন, তো এতটুকু বলতে পারি। রিস্ক রিওয়ার্ড সিনারিও, এটা তো আমরা সবাই জানি, দ্য হায়ার দ্য রিস্ক দ্য হায়ার দ্য রিটার্ন। আপনার ক্যাশ যদি নগদ টাকা থাকে, রিস্ক অনেক কম, রিটার্নও কম, ক্যাশ আপনাকে খুব বেশি কিছু দিতে পারবে না। বন্ডে যদি ইনভেস্টমেন্ট করেন আপনার রিস্ক অনেক কম, রিটার্নও মডারেট। স্টকে যদি ইনভেস্টমেন্ট করেন, রিস্ক হাই, রিটার্নও হাই। এখন আপনার যেই কি বলে, আপনার যেই রিস্ক অ্যাপিটাইট এবং রিস্ক ক্যাপাসিটি কতটুকু আছে সেটার উপর ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের স্টকে ইনভেস্টমেন্ট করবেন। আপনাকে হাই রিস্ক জাঙ্ক স্টকে ইনভেস্ট করবেন, সেই ধরনের রিস্ক ক্যাপাসিটি আপনার আছে। আর যদি না থেকে থাকে তাহলে আপনার সেক্ষেত্রে সেফ জায়গায় ইনভেস্টমেন্ট করতে হবে, সেগুলো নিয়েও আমাদের কোর্সে ডিটেইল আলোচনা করা আছে। একজন কোয়েশ্চেন করছে জেমিনি সি ফুডের রাইট শেয়ার নিয়ে। আমরা আসলে এখানে পার্টিকুলার কোনো স্ক্রিপ্ট সম্পর্কে বলবো না, এগুলা আমরা আসলে কোর্সটা নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমরা একটা জিনিস বলতে পারি, রাইটস ইস্যু যখন হয় তখন কি হয়, ডাইলুশন হয়, আপনার নাম্বার অফ সিকিউরিটিস বেড়ে যায়। নাম্বার অফ সিকিউরিটিস বেড়ে গেলে যেটা হয় যে আপনার ওভার ক্যাপিটালাইজেশনের কারণে স্টক প্রাইস তার অ্যাট্রাকটিভনেস হারায়। তো একটা কোম্পানি রাইটস ইস্যু করলে রাইটের টাকা যদি প্রপারলি ইউটিলাইজ না করতে পারে, তাহলে সাধারণত শেয়ার প্রাইসের গ্রোথ খুব বেশি হয় না। এতটুকু আমি আপনাকে বলতে পারি। ইট ডাজন্ট মিন যে জেমিনি সি ফুডের ক্ষেত্রে এটা হবে, বাট জেনারেলি এই জিনিসটাই হয়ে থাকে আর কি সাধারণত। একজন কোয়েশ্চেন করছে, আমি বিবিএ ফাইন্যান্স স্টুডেন্ট, সেকেন্ড ইয়ার উঠবো, আমার এখন স্টক মার্কেটে ইনভেস্ট করা ঠিক হবে কিনা। আমি মনে করি যে আপনার এখন থেকে ইনভেস্ট করেন। আপনি প্রতিদিন যে হাত খরচের টাকা থাকে সেখান থেকে কিছু সেভ করে আপনি ইনভেস্টমেন্ট করেন। শুনেন, ভুল না করলে আপনি শিখবেন না, মাঠে না নামলে কখনো শিখবেন না। মাঠে নামেন, ভুল করবেন, হোঁচট খাবেন, আস্তে আস্তে করে শিখবেন। আপনার যখন ইনকাম করার সময় এসে পড়বে, তখন যদি আপনি ফুললি রেডি থাকেন, তাহলে তো আপনার জন্য খুবই ভালো। তখন আপনি খুব ভালোভাবে আপনার ক্যাপিটালকে এনহ্যান্সমেন্ট করতে পারবেন ইনশাআল্লাহ।
ওকে, এনিওয়েজ সামনে আগাচ্ছে না কেন? হ্যাঁ, এটা আমরা অলরেডি বলে দিয়েছি, ব্যাংকে টাকা রাখলে খুব কম পাবেন ইনফ্লেশন রেট। এটা একটু আগের, যে ব্যাংকে টাকা রাখলে এখন একটু তার থেকে বেশি পাওয়া যায়। গড়ে ব্যাংকে টাকা রাখলে 5% পাওয়া যায়। ইনফ্লেশনে 6% ছিল, বন্ডে 9%, গ্রোথ স্টকে 20% বা এর থেকে বেশি রিটার্ন জেনারেট করা সম্ভব হয়েছিল। এখানে একটা মজার জিনিস বলি, দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, চক্রবৃদ্ধি মুনাফা। অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন, যে এটা বুঝতে পারছে হি কুড মেক হিজ ফরচুন, সে তার ভাগ্য করে নিছে। যে বুঝে নেই সে পারে না। এটা মানাটা হচ্ছে, আপনি যে কোনো একটা স্টকে ইনভেস্টমেন্ট করেছেন, সেখান থেকে আপনি রিটার্ন পেয়েছেন, আপনি ডিভিডেন্ড পাইছেন। এই ডিভিডেন্ডটাকে আপনি আবার রিইনভেস্ট করেন। আপনি যতবার ডিভিডেন্ড পাবেন, ওই ডিভিডেন্ডের টাকাতে আরো শেয়ার কিনেন। এইভাবে যদি আপনি কিউমুলেটিভলি আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা বাড়াইতে থাকেন, আপনার রিটার্নও যদি বাড়তে থাকে, তাহলে একটা লম্বা সময় পরে আপনি দেখেন এই গ্রাফটা যেভাবে এক্সপোনেনশিয়ালি মানে প্যারাবোলিক্যালি বাড়ছে, আপনার গ্রোথটা প্যারাবোলিক হবে। আর আপনি যদি কম্পাউন্ডিং না করেন, তাহলে আপনার এটা প্যারাবোলিক হবে না। এখানে ব্লু কালার শেডেড এরিয়া যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, শুধু আপনার টাকা কতটুকু ইনভেস্টমেন্ট করেছেন। আর রিটার্নটা হচ্ছে অরেঞ্জ কালারের, যেটা আপনি দেখেন ইনভেস্টমেন্ট করেছেন কত কম, কিন্তু একটা লম্বা সময় পরে যে আপনার টাকা অনেক গুণ বেশি বাড়ছে। ইন্ডেক্স যদি দেখি, যে 2014 সালে যখন আপনার বিএসসি এক্স ইন্ডেক্স শুরু হলো, যাত্রা শুরু করলো 4000-এর ইন্ডেক্স, তারপর অনেক চড়াই উতরাই পার হয়ে এটা চলতেছে। সেখানে দেখেন অনেক ভলাটিলিটি আমরা লক্ষ্য করতে পারতেছি। এই ভলাটিলিটি টাইম ফ্রেমের মধ্যে দিয়ে যারা কন্ট্রারিয়ান ট্রেডার ছিলেন, যারা উল্টা দিকে চলছে, তারা কিন্তু অনেক ভালো পজিশনে এখনো আছে। ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিসের যে বেসিক ডিফারেন্স যেটা আছে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হচ্ছে ইকোনমিক এবং ফাইন্যান্সিয়াল ফ্যাক্টরস যেগুলো আছে, সেগুলোকে অ্যানালাইসিস করে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো নেয়। আর টেকনিক্যাল রুটিন চার্ট অ্যানালাইসিস হচ্ছে হিস্টোরিক্যাল স্টকের যে প্রাইস মুভমেন্ট আছে এবং ভলিউম মুভমেন্ট আছে, সেই প্রাইস এবং ভলিউমের উপর বেস করে ফিউচারে ট্রেডিং পজিশন নেওয়ার জন্য প্রিডিক্ট করে থাকেন স্টক প্রাইস। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা হচ্ছে মোর লং টার্ম অ্যাপ্রোচ, আর টেকনিক্যালটা হচ্ছে শর্ট টার্ম অ্যাপ্রোচ। ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ইন্টিগ্রাল পার্ট হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, আর টেকনিক্যাল অ্যানালাইসিসের ইন্টিগ্রাল পার্ট হচ্ছে টেকনিক্যাল রুটিন চার্ট অ্যানালাইসিস। একজন ভালো কোশ্চেন করেছেন যে স্টক মার্কেটে যেহেতু ট্রেজারি বন্ডের রেট 12%, স্টক মার্কেট উইল রিমেইন ডাউন। একটা জিনিস মনে রাখবেন, যে গভর্নমেন্টের একটা কস্ট অফ ফান্ড আছে। ট্রেজারি ইল্ড বাড়তে বাড়তে এটা তো এমন না যে স্কাই রকেটের হয়ে অনেক দূর চলে যাবে। এরকম হয়ে গেলে তো আমাদের কান্ট্রি ডিফল্ট করবে। তো ইট শুড বি পিভট এট এ পয়েন্ট ইন টাইম। এটা এই রেটটা আবার ফল করা শুরু করবে। যখন আস্তে আস্তে করে ফল করা শুরু করবে, এবং তার আগে যখন ইনফ্লেশনটা কন্ট্রোলে চলে আসবে এবং আমাদের ক্রাইসিস গুলো যখন কিছুটা মিট আপ হয়ে যাবে, তখন থেকে কিন্তু আস্তে আস্তে করে কি হবে, আমাদের এক্সপেনশনারি মনিটারি পলিসি হবে, মানি সাপ্লাই বাড়বে। মানে সাপ্লাই বাড়লে স্টক মার্কেটে আমরা অনেক ধরনের পজিটিভ পরিবর্তন ইনশাল্লাহ দেখতে পাবো। ইজ দেয়ার এনি অ্যাপ টু বাই বিডি স্টকস? হ্যাঁ, বিভিন্ন ব্রোকারেজ অ্যাপ আছে, আমাদের রয়্যাল ক্যাপিটালও আছে, আপনারা দেখতে পারেন। এখানে বিভিন্ন অ্যাপের মাধ্যমে আপনারা ট্রেড করতে পারবেন। মিনিমাম ক্যাপিটাল কোনো রিকোয়ারমেন্ট নাই। আপনার বিও অ্যাকাউন্ট খুলে 10 টাকা দিয়েও একটা শেয়ার কিনতে পারবেন। মিনিমাম ক্যাপিটাল রিকোয়ারমেন্ট বলতে কিছু নাই অ্যাকচুয়ালি। আগাচ্ছি সামনে। ফান্ডামেন্টাল অ্যানালিসিস হচ্ছে একটা টপ ডাউন অ্যাপ্রোচ। প্রথমে ইকোনমির চাকা, অর্থনীতির চাকা গতিশীল কিনা সেটা আমাদের দেখা। তারপরে দেখা হচ্ছে যে একটা ইকোনমিতে কোন কোন সেক্টর গুলা খুব ভালো কন্ট্রিবিউট করছে, কোন কোন গুলা গ্রোথ প্রসপেক্ট অনেক বেশি, সেগুলোকে পিক করা। এবং থার্ডলি হচ্ছে ওই পার্টিকুলার সেক্টর গুলোর মধ্যে কোন কোম্পানি গুলা খুব ভালো পারফর্ম করতেছে, সেইগুলোকে পিক করা। একটা ভালো কোম্পানির বা ভ্যালু জেনারেটিং কোম্পানির তিনটা মেজর ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে গ্রোথ, সেকেন্ড ওয়ান হচ্ছে ক্যাশ ফ্লোস, এবং থার্ড ওয়ান হচ্ছে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। একটা কোম্পানি যদি সাফিসিয়েন্ট গ্রোথ পটেনশিয়াল থাকে, সে ফর এক্সাম্পল রেভিনিউ এবং প্রফিট গ্রোথ এবং ক্যাশ ফ্লো গ্রোথ, তাহলে কোম্পানিটা লং টার্মে ভ্যালুয়েশন অনেক বেড়ে যায় এবং শেয়ার প্রাইসও বাড়ে। সেকেন্ডলি হচ্ছে ক্যাশ জেনারেশন ক্যাপাসিটি। আপনি ইনভেস্ট করে যাচ্ছেন বাট আপনার ক্যাশ ফ্লো বাড়তেছে না, তাহলে কিন্তু আপনি সার্ভাইভ করতে পারবেন না। সো এনাফ ক্যাশ ফ্লো, you should produce enough cash flow to meet your obligation and shareholders expectation. এবং থার্ড ওয়ান হচ্ছে রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল। রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল শুড বি হায়ার দেন ইউর কস্ট অফ ক্যাপিটাল। তো অলওয়েজ আপনার শেয়ার হোল্ডারদের কাছে আপনার টাকা নিচ্ছেন ব্যবসা করার জন্য, তার একটা এক্সপেকটেশন আছে না? শেয়ার হোল্ডার এক্সপেক্ট করতেছে প্রতি বছরে 15%, আর আপনি যে প্রজেক্টে ইনভেস্টমেন্ট করেছেন সেখান থেকে যদি অ্যাটলিস্ট 20% রিটার্ন জেনারেট না হয়, তাহলে আপনি শেয়ার হোল্ডারদের কিছু দিতে পারবেন না।
সো এইভাবে জিনিসগুলো দেখতে হবে যে আপনার ইকোনমিক ভ্যালু কতটুকু ম্যাক্সিমাইজ হয়। বিহেভিয়ারাল অনেক ধরনের ফ্যাক্টর আছে, আমরা অনেক সময় দোটানায় পড়ে যাই যে কোথায় যাব, কিনবো বেচবো নাকি বসে থাকবো। এইসব ফ্যাক্টর গুলা যখন এইসব মানে সিচুয়েশন যখন আসে, তখন ঠান্ডা মাথায় কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, অন্যরা কি চিন্তা করতেছে, মার্কেট এখন কোথায় আছে, এবং হিস্টোরিক্যালি এই ধরনের সিচুয়েশনে কি হয়েছিল, এবং এই জিনিসগুলো নিয়ে যদি আপনি খোলামেলা চিন্তা করেন, এবং পার্টিকুলারলি আমাদের কোর্সটা যদি করেন, এখান থেকেও আপনার খুব বেটার একটা আইডিয়া পাবেন যে এই ধরনের হেজিটেশনের মধ্যে আপনি কিভাবে সেফ ভাবে বেরোয় আসতে পারেন। এখন আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম আমরা ইনভেস্ট করতে চাই। এখন আমাদের কি করতে হবে? আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, আপনার একটা ভালো ব্রোকারেজ কোম্পানিতে বিও অ্যাকাউন্ট খোলা লাগবে, বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট যেটাকে বলে। ভালো ব্রোকারেজ কি, যেখানে আপনার টাকা রাখাটা নিরাপদ, সে ফর এক্সাম্পল রয়্যাল ক্যাপিটাল লিমিটেড। তারপরে আরো ভালো কিছু সিকিউরিটিস আছে, আইডিএলসি সিকিউরিটিস আছে, ভালো ভালো। আপনার যেখানে পছন্দ, রয়্যালে করতে হবে এমন কোনো কথা নেই, বাট রয়্যাল ক্যাপিটাল আপনার সবচেয়ে বাংলাদেশের সবচেয়ে বড় রিটেল ব্রোকারেজ। এখানে সাধারণ কাস্টমারদেরকে যে ধরনের সার্ভিস দেওয়া হয়, যে আন্তরিকভাবে সার্ভিস দেওয়া হয়, এটা অন্য কোনো জায়গায় ওইভাবে দেওয়া হয় না। তো আপনার একটা বিও অ্যাকাউন্ট ওপেন করা লাগবে। ফোর্থ ওয়ান হচ্ছে ডিপোজিট। আপনার টাকা ডিপোজিট করবেন শেয়ার কেনার জন্য, তারপরে আপনি শেয়ার কিনে আপনার ইনভেস্টমেন্টের যাত্রা শুরু করবেন। দ্যাটস ইট, দিস ইজ প্লেন এন্ড সিম্পল। এখন বাংলাদেশের স্টক মার্কেট রেগুলেটর কারা? মূলত হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, এটা হচ্ছে প্রাইম বডি। তারপরে দুইটা স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ। এছাড়াও সেন্ট্রাল ডিপোজিটরি পার্টিসিপেন্ট বাংলাদেশ, সিডিবিএল, ওনারাও রেগুলেটরে কাজ করে থাকেন। আর বাংলাদেশের স্টক মার্কেটের ইন্টারমিডিয়ারিরা হচ্ছে স্টক ব্রোকার্স, ডিলার্স, মার্চেন্ট ব্যাংকস, এএমসি বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, ক্রেডিট রেটিং এজেন্সিস। ফিক্সড ইনকাম ইনস্ট্রুমেন্ট কি কি আছে? সেভিংস সার্টিফিকেট আছে, সঞ্চয়পত্র, জিসেক বা গভর্নমেন্ট সিকিউরিটিজ ট্রেজারি বন্ড আছে, এবং ডিপোজিট স্কিম গুলো রয়েছে। পোর্টফোলিও ম্যানেজমেন্ট আপনি কেন করবেন? হেজ করার জন্য বা রিস্ক কমানোর জন্য, ব্যালেন্স করার জন্য, ডাইভার্সিফাই করার জন্য, স্টেবল একটা রিটার্ন জেনারেট করার জন্য, এবং মার্কেটের ডাউন টার্নে আপনি যাতে কমফোর্টেবল অবস্থা থাকেন, তাহলে আপনাকে প্রপার পোর্টফোলিও ম্যানেজমেন্ট জানতে হবে। শুনেন, মার্কেট অনেক ক্র্যাশ করছে, আপনার পোর্টফোলিও যে কমবে না তা না, কিন্তু মার্কেট যদি 10% কমে, আপনার পোর্টফোলিও যদি 3 to 4% কমে, তার মানে কি ইউ আর আউট পারফর্ম দ্য মার্কেট। আপনি মার্কেট এভারেজের থেকে যদি ভালো থাকেন, তার মানেই বোঝা যাবে যে আপনার ইনভেস্টমেন্ট ডিসিশন গুলো খুব ভালো ছিল। একুইটি রিসার্চ। একুইটি রিসার্চ কি? এটা হচ্ছে স্টক মার্কেট নিয়ে ব্রোকারেজ ফার্ম গুলা বা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি গুলা, যে বিভিন্ন রিসার্চ উইং থাকে, তারা যে রিসার্চ করে থাকেন যাতে করে ইনভেস্টররা তাদের বেস্ট ডিসিশন নিতে পারে, সেগুলোকে ইকুইটি রিসার্চ বলা হয়। সাধারণত 3 ধরনের ইকুইটি রিসার্চ হয় সারা ওয়ার্ল্ডে। একটা হচ্ছে বাই সাইড। বাই সাইড হচ্ছে যাদের নিজস্ব প্রোপ্রাইটরি ফান্ড থাকে, নিজস্ব পোর্টফোলিও ম্যানেজ করার জন্য যে রিসার্চ দরকার হয়, ইউজুয়ালি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো করে থাকে, সেগুলোকে বাই সাইড রিসার্চ বলে। সেল সাইড রিসার্চ হচ্ছে ডিসিশন নেওয়ার জন্য যে রিসার্চ গুলা করা হয়, সেটাকে সেল সাইড রিসার্চ বলে। ইউজুয়ালি কাস্টমারদের কাছে রিপোর্ট পৌঁছে দেওয়ার মাধ্যমে তাদেরকে মার্কেট সম্পর্কে একটা বেটার আইডিয়া দেওয়া হচ্ছে সেলস রিসার্চের সবচেয়ে বড় একটা কাজ, এবং ব্রোকারেজ কোম্পানিগুলো রিসার্চ গুলো করে থাকে। আর কোয়ান্টিটেটিভ রিসার্চ হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি ট্রেডার যারা আছেন, তারা সাধারণত কোয়ান্টিটেটিভ রিসার্চের মাধ্যমে তাদের রেগুলার ট্রেডিং ডিসিশন নিয়ে থাকেন। এটা ব্রোকারেজ কোম্পানিগুলো করে, বা ট্রেড সেন্টার যেগুলো আছে ব্যাংকের, তারাও করে থাকেন কারেন্সি বাই সেলের ক্ষেত্রে। এই হচ্ছে বিষয়। একুইটি রিসার্চ অ্যাজ এ প্রফেশন, এটা খুবই একটা অ্যাট্রাকটিভ একটা প্রফেশন। আপনার ফাইন্যান্স লাভার বা ফাইন্যান্স থেকে গ্রাজুয়েট যারা আছেন, তাদের জন্য খুব একটা ভালো একটা জায়গা এখানে ক্যারিয়ার করা। বিশেষ করে ক্যারিয়ার শুরু করা 3 থেকে 4 বছর পরে আপনার যখন মোটামুটি একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, তখন আপনার ইনকাম পটেনশিয়াল অনেক বেড়ে যায়। ভালো একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে আমাদের দেশে। স্টক এক্সচেঞ্জে যেহেতু শুক্র শনিবার বন্ধ, আমাদের অফিস শুক্র শনিবার ছুটি, তো আপনার সারা বছরে অনেক বন্ধ পাবেন। ওই সময়গুলো আপনি আপনার ব্যক্তিগত কাজ করতে পারবেন। সাধারণত অফিস টাইম ছাড়া, অফিস টাইমের বাইরে অল্প খুব জরুরি কাজ ছাড়া আমাদের অত বেশি ওয়ার্কলোড থাকে না। সো দেয়ার ইজ গুড ওয়ার্ক লাইফ ব্যালেন্স। কন্টিনিউয়াস নলেজ বিল্ডিং অপরচুনিটি, আপনাকে সবসময় পড়াশোনার মধ্যে থাকবেন, সবসময় তরুণ থাকবেন। সবসময় পড়াশোনার মধ্যে থাকা মানে হচ্ছে মন চাঙ্গা থাকা, তরুণ থাকা। এন্ট্রি টু পোর্টফোলিও ম্যানেজমেন্ট, নিজের পোর্টফোলিও ম্যানেজ করা
ছাড়াও আপনি দেখা গেছে অনেক বড় বড় পোর্টফোলিও ম্যানেজ করার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এবং আপনার নেটওয়ার্কিং কোয়ালিটি, স্টক মার্কেট যেহেতু বড় বড় পাবলিক লিমিটেড কোম্পানিগুলো লিস্টেড হয়, এখানে আপনি যদি ভালো একটা জায়গা করে নিতে পারেন, আপনার নেটওয়ার্কিং অপরচুনিটিস হচ্ছে হিউজ। আপনি বিভিন্ন বড় বড় কোম্পানির মালিক পক্ষের সাথে আপনার নেটওয়ার্ক গ্রো করতে পারবেন। এবং এখানে মার্কেট ইন্টারমিডিয়ারিজ আছে, ইনভেস্টর পুল আছে, একটা ওয়াইড ভ্যারাইটি অফ পিপলের সাথে আপনি আপনার নেটওয়ার্ক এস্টাবলিশ করতে পারবেন। একজন কোয়েশ্চেন করেছেন যে উনি টেকনিক্যাল অ্যানালিসিস শিখেছেন ফরেক্স থেকে, এটা স্টক মার্কেটে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। বিষয়টা হচ্ছে যে ফরেক্সে তো এখন কিনে একটু পরে বিক্রি করা যায়, আমাদের এখানে তো একটু প্রতিবন্ধকতা আছে। আপনি যদি একটু অ্যাডজাস্ট করে নিতে পারেন, একটু ফাইন টিউন করে নিতে পারেন, তাহলে আমি অবশ্যই বলবো আপনি এখানেও কাজে লাগাতে পারবেন। শুনেন, যে কোনো ধরনের লার্নিং বা যে কোনো জানার কোনো বিকল্প নেই। আপনি কোনো জিনিস যদি জানেন, আপনার লোকসান কিছু নেই। এটা কোনো না কোনো ভাবে আপনি যদি ভালোভাবে কাজে লাগাইতে পারেন, আপনার রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আমার স্টক দিয়ে স্টক কেনা বেচা করা যায় না, আমার স্টক তো কোনো ব্রোকার না। একজন কোয়েশ্চেন করেছিল, তার অ্যান্সারটা দিলাম। তো এনিওয়েজ, আর ইকুইটি রিসার্চে যদি আপনারা ক্যারিয়ার বিল্ড করতে চান, আপনারা যদি ঢুকতে চান, আপনার কি কি লাগবে? সবার ফার্স্ট হচ্ছে একটা ব্যাচেলার্স ডিগ্রি লাগবে ফাইন্যান্স অথবা অ্যাকাউন্টিং এ। আপনি যদি চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট প্রোগ্রাম সিএফএ প্রোগ্রাম পার্ট কোয়ালিফাইড হন বা ফুল কোয়ালিফাইড হন, ফাইন্যান্সিয়াল রিস্ক ম্যানেজার এফআরএম, চার্টার্ড ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট সিমা, তারপরে এসসিসিএ, এগুলো যদি আপনি পার্ট কোয়ালিফাইড বা ফুল কোয়ালিফাইড হন, তাহলে আপনি অগ্রাধিকার পাবেন। গুড রাইটিং ক্যাপাসিটি থাকা লাগবে, অ্যানালিটিক্যাল এবিলিটি অনেক ভালো থাকা লাগবে, বা চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলেই মানুষ একসময় অ্যাচিভ করতে পারে। ইচ্ছাটা হচ্ছে মেইন জিনিস। নাম্বার গেম যারা ভালোবাসেন তাদের জন্য খুব ভালো একটা জায়গা এটা। এবং একটা টিমে কাজ করবেন, অলওয়েজ টিম ওয়ার্কটাকে আপনি এনজয় করবেন। ক্যাপিটাল মার্কেটে আপনার ক্যারিয়ার বিল্ড করার যদি হাই ইন্টারেস্ট থাকে, তাহলেই আপনার জন্য এখানে আসা সবচেয়ে বেশি ভালো হবে। এবং নেটওয়ার্কিং এবিলিটি আপনি গ্রো করতে পারবেন। নেটওয়ার্কিং করতে হবে এই মার্কেটে আপনি যদি ঢোকার জন্য। তো এনিওয়েজ, আমি আমার মাস্টার ক্লাসের সেশনটা এখানে কনক্লুড করছি এখানে। আর যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে, অল্প কিছু কোয়েশ্চেন অ্যান্সার করার পরে আমি ক্লোজিং রিমার্কসে যাব। তো থ্যাংক ইউ। কেউ কোয়েশ্চেন থাকলে করতে পারো। ভালো কোম্পানির শেয়ার কি অলওয়েজ অ্যাভেলেবেল থাকে? অ্যাভেলেবেল থাকে, কিন্তু ভ্যালুয়েশনটা সবসময় আপনার জন্য ফিট নাও হতে পারে। কখনো ওভার ভ্যালুড থাকে, তখন আপনি ধরবেন না, ওইটা কিনবেন না। যখন আন্ডার ভ্যালুড হবে, আপনি ওয়েট করতে হবে প্রপার টাইমের জন্য। যেমন এখন দেখা গেছে যে ভালো ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো শেয়ার প্রাইস অনেক চিপ রেটে পড়ে আছে। এখন হচ্ছে একটা ভালো একটা সময়। সো এই হচ্ছে অ্যান্সার আর কি। হাউ টু আইডেন্টিফাই মিড ক্যাপ স্টক? আপনার ক্যাপিটাল, যত স্টক মার্কেটে পেইড আপ ক্যাপিটাল যেগুলো আছে, সেগুলো যদি আপনার ফ্রি ফ্লোট প্রপোর্শন যেটা আছে সেটা বের করেন, বের করার পরে আপনি ফ্রিকোয়েন্সি হিস্টোগ্রাম অ্যাপ্লাই করার মাধ্যমে ক্যাটাগরাইজ করতে পারবেন যে কত থেকে কত রেঞ্জে স্মল ক্যাপ, কত থেকে কত রেঞ্জে মিড ক্যাপ, কত থেকে কত রেঞ্জে লার্জ ক্যাপ। এইভাবে আপনি ক্যাটাগরাইজেশনের মাধ্যমে মিড ক্যাপ আইডেন্টিফাই করতে পারবেন। আর মিড ক্যাপ গুলোর মধ্যে কোন স্টকটা ভালো হবে সেটা যদি জানতে চান, আমার পোস্টটা করুন। পোস্টটা করার মাধ্যমে আপনারা ভালো জিনিস জানতে পারবেন ইনশাআল্লাহ। মার্জিন ট্রেডিং প্রসিডিউর সম্পর্কে অ্যাকচুয়ালি কিছুই না। এটা যদি আপনার এনাফ একুইটি থাকে, তাহলে আমাদের এসিসি বলে 1:1। আপনার যদি 100 টাকা থাকে, আপনি 100 টাকা মার্জিন নিতে পারবেন। তবে আপনার ব্রোকারেজ যদি সেই ধরনের রিস্ক আপনার সাথে শেয়ার করে, তাহলে আপনি নিতে পারবেন। ইউজুয়ালি মার্জিন ট্রেডিং ভালো কোনো অপশন না, কারণ মার্জিন লোনের মাধ্যমে আপনি যদি এক্সেসিভ লোড নিয়ে ফেলেন, আপনার প্রপার টাইমিংটা যদি না হয়, তাহলে আপনি আহ, আপনার পোর্টফোলিওর অবস্থা 12টা বেজে যাবে। এই কারণে মার্জিনের দিকে কম মনোযোগ দেওয়াটাই ভালো। প্রাইস বন্ড, একজন কোয়েশ্চেন হচ্ছে বন্ড বলতে, বন্ড হচ্ছে ট্রেজারি বন্ড, প্রাইস বন্ড না। প্রাইস বন্ড কোনো সিকিউরিটিস না। ট্রেজারি বন্ড, বাংলাদেশ ব্যাংক বাজেটকে সহায়তা দেওয়ার জন্য যে বন্ডগুলা ইনভেস্টরদের কাছে বিক্রি করে থাকে, এগুলোকে গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বলা হয়। সেটার কথা বলা যায়, ইটস নট প্রাইস বন্ড। বিও অ্যাকাউন্ট ইজিলি খুলবেন কিভাবে? রয়্যাল ক্যাপিটালে আপনি কোথাও না যে জাস্ট অনলাইনে বসেই আপনি বিও অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো বিও অ্যাকাউন্ট ওপেন করতে গেলে আপনার ব্রাঞ্চে যাওয়া লাগবে এমন না।
বিবিএ অ্যাকাউন্টিং একজন পড়তেছেন ফার্স্ট ইয়ারে, ইকুইটি রিসার্চ অবশ্যই করতে পারবেন। আপনার যদি ক্যারিয়ার অবজেক্টিভ থাকে ইকুইটি রিসার্চে আপনি ঢুকবেন, আপনার পড়াশোনা করা অবস্থায় আপনি কোর্স করেন, প্র্যাকটিক্যাল মার্কেট সম্পর্কে নলেজ নেন, আপনার যখন গ্রাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনার দেখা গেছে যে অনেক ক্যান্ডিডেটের থেকে আপনি এগিয়ে থাকবেন, অবশ্যই আপনার জন্য ক্যারিয়ার ওপেন থাকবে ইনশাল্লাহ। এখন সূচক জিজ্ঞেস করছেন 5,000 সামথিং আছে, তো সূচক আবার এটা অনেক দূর পর্যন্ত যাওয়ার পটেনশিয়ালিটি আছে লং রানে, এই হচ্ছে বিষয়। রয়্যাল ক্যাপিটালের কমিশন 40 পয়সা জিজ্ঞেস করেছেন একজন, তার অ্যান্সারটা দিলাম। আর এই তো মোটামুটি অনেকগুলো কোর্সের অ্যান্সার দিয়েছি। আমাদের মডারেটরের দৃষ্টি আকর্ষণ করছি, আহ, আমরা জি ভাইয়া, কনক্লুডিং can you রিমার্কের দিকে hear me? যেতে আমার পারি। কথা কি শোনা এবং যাচ্ছে তার ভাইয়া? আগে আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে আমরা চাই যে আপনারা মার্কেটে ইনভেস্টমেন্ট করেন অথবা মার্কেট থেকে কোনো কিছু শেখার চেষ্টা করেন অথবা ক্যারিয়ার করেন, যে কোনো অবজেক্টিভে হোক না কেন, আপনারা প্রপার লার্নিং মধ্যে থাকেন, সবসময় জানার শেখার চেষ্টা করেন। আমাদের এই কোর্সটা করতে হবে ব্যাপারটা এমন না, আমাদের কোর্সটা করার পাশাপাশি আপনি চাইলে আরো অনেক কোর্স করতে পারেন। আপনারা যদি সাকসেসফুল হন তাহলে আমরা একটা বেটার মার্কেট পাবো ইনশাল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। Thanks, Alam bhaiya. So I think we can end the meeting for today. But thanks everyone for participating today. And আমাদের স্টক মার্কেট যে মাস্টার ক্লাস আছে আজকের জন্য এখানেই শেষ হচ্ছে। আর আমাদের ওয়েবসাইট থেকে আপনারা কোর্সটা চেক আউট করতে পারেন। সো দিস উইল বি অল ফ্রম আসসালামু আলাইকুম, টেক কেয়ার।